যে শেখ হাসিনার ফেরার ব্যাপারটা ঘটতে পারে, কিন্তু বাংলাদেশ সরকারের যে ফর্মাল একটা স্টেটমেন্ট সংসদে আসলো সেটা কিন্তু তারা দিত না। তারা যদি মনে করতো যে রয়টার্স ভুয়া সংবাদ দিয়েছে, তারা ভুয়া সংবাদের ভিত্তিতে তারা কেন স্টেটমেন্ট দিবে? আদালতে নিষ্পত্তি হওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে পেছনে আড়ালে যে একটা সমঝোতা হবে না সেটা আমি উড়িয়ে দেব না। কারণ একটা কোনো সমঝোতা ছাড়া শেখ হাসিনা জাস্ট একটা প্লেনে চড়ে ঢাকায় নেমে বলবেন এই আমি এসে পড়লাম, এটা আমার কাছে মনে হয় অবাস্তব। একটা কিছু আলোচনা, একটা কিছু সমঝোতা হতেই হবে। আর এখন যদি শেখ হাসিনা ফিরে আসে তাদের জন্য আরো বড় বিপর্যয়। তাকে ফাঁসিতে উঠালেও বিপর্যয়, জেলে রাখলেও বিপর্যয়, জেলের বাইরে রাখলেও বিপর্যয়। আমার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা দেওয়া মানে এই একটা গোষ্ঠীর জন্য একটা মানসিক এবং রাজনৈতিক বিপর্যয় হবে। কাজেই এটা সরকারের জন্য অভ্যন্তরীণ ভাবে এবং আন্তর্জাতিক ভাবে দুই দিক থেকেই তার উপর একটা রাজনৈতিক চাপ আসবে। আমার মনে হয় তারা চার্টার্ড বিমানে আসবেন এবং তাদের এই চার্টার্ড বিমান ওঠা নামা সবকিছুই ভারত সরকার ওইভাবেই ব্যবস্থা করবে যে কার কাগজ ভারত সরকার নিজেও একটা ছাড়পত্র দিতে পারে, যাতে ভারতের ইমিগ্রেশন শেখ হাসিনার কোনো বৈধ পাসপোর্ট না থাকলেও তিনি প্লেনে উঠতে পারেন। যে শেখ হাসিনার ফেরার ব্যাপারটা ঘটতে পারে এবং তারা এখন যেটা বলছেন সেটাই তাদের বলার কথা, যে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, দেয়ারফর তিনি বাংলাদেশের মাটিতে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে, এটাই তাদের বলার কথা। কিন্তু তা না বলে তাদের অনেকে বলে বেড়াচ্ছিলেন যে আসার কোনো সুযোগই নেই, তাকে আমরা চাই না, তাকে ঢুকতে দেওয়া হবে না, এসব বকওয়াস কথা বলে বেড়ানো হচ্ছিল। কিন্তু আইনমন্ত্রী এখন সেটাই ব্যাখ্যা করলেন। তিনি আবার বললেন যে তিনি যে বলেছেন যে তিনি বাংলাদেশে এসে আত্মসমর্পণ করবেন, তো তিনি বলছেন সেটা সুযোগ নেই, কারণ তিনি আসা মাত্রই গ্রেফতার করা হবে। ঠিক আছে, সেটাই হওয়ার কথা। তিনি তার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা আছে, শত শত মামলা আছে, একটা মামলাতে আর ফাঁসির আদেশও হয়ে গেছে, কাজেই আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। গ্রেফতারের পরে কি করা হবে? তাকে জেলে নেওয়া হবে অবশ্যই। তারপরে কি তার জামিনের সুযোগ আছে? তারপরে কি তার আপিল করার সুযোগ আছে? আপিল করার সুযোগ তো থাকবেই। কিন্তু আবার চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, উনি আবার এর মধ্যে বলে দিয়েছেন যে যেহেতু তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাই তার জামিনের কোনো সুযোগ নেই। অর্থাৎ তিনি আপিল করতে পারবেন, কিন্তু আপিলের প্রেক্ষিতে তিনি জামিন পাবেন না, বা জামিন পাওয়ার কোনো সুযোগ নেই, সেটা তিনি বলছেন। অর্থাৎ আইনে সেটার কোনো বাধা আছে কি? আছে, সেটাই তার কথা। সো যদি জামিন না পান তাহলে তিনি জেলেই থাকবেন। কিন্তু মূল কথা হচ্ছে যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এই জিনিসটাকে একেবারে ডিসমিস করে দিচ্ছে না, তারা উড়িয়ে দিচ্ছে না যে এগুলা ফালতু কথা, এগুলা তার প্রোপাগান্ডা, এগুলা তার স্টান্টবাজি, যেটা অনেকেই বাইরে, ক্ষমতার বাইরে যারা আছেন তারা বলছেন, বা আসলেই আমরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো, যেটা নাহিদ ইসলাম ঠিক ওইভাবে বলেননি, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছিল যে তিনি সেটার দিকে ইঙ্গিত করছেন যে তার ফাঁসি কার্যকর করার জন্যই তাকে ফিরতে হবে। এইসবের দিকে যাচ্ছে না তারা। নাহিদ ইসলাম না বললেও সাবেক চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল ইসলাম তিনি তো প্রকাশ্যে বলে ফেলেছেন যে তিনি আসতে পারেন, তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে, তবে সেই মালাটি হবে ম্যানিলা রোপের, বিমানবন্দরেই তার ফাঁসি কার্যকর করা হবে। এই ব্যক্তি আবার ছিলেন চিফ প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের। হ্যাঁ, তো কিভাবে চিফ প্রসিকিউটর ছিলেন সেটা তার কথা শুনেই বোঝা যায়, এবং এটা সবসময় বোঝা গেছে যে তাজুল ইসলামকে এই আদালতের চিফ প্রসিকিউটর বানানোই হয়েছিল জামাতের যে প্রতিশোধ শেখ হাসিনার উপর নেওয়ার ইচ্ছা, সেই প্রতিশোধ ইচ্ছাটা বাস্তবায়ন করার জন্য। এবং তিনি এখন আর চিফ প্রসিকিউটর নেই, কিন্তু তারপরে তিনি এমন এসব কথা বলে বেড়াচ্ছেন যে ফুলের মালা দিয়ে বরণ করা হবে, সেই মালা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে। তো এইসব কথা তো দায়িত্বশীল ব্যক্তিরা বলে না, এবং তিনি এখন দায়িত্বশীল ব্যক্তি না, তিনি সবকিছুর বাইরে। এখন তিনি একজন আইনজীবী। এখন আইনজীবী হিসেবে তিনি আবল তাবল অনেক কথাই বলতে পারেন। কাছে কিন্তু এই কথাগুলো আমলে নিয়ে কেউ আমলে নিবে বলে আমার মনে হয় না। এবং বিএনপির মন্ত্রীরা যেটা বলছেন, এবং সেটা তারা মোটামুটি যেটা বলা কথা সেটাই বলছেন। তারা কিন্তু বলতে পারেন না যে হ্যাঁ শেখ হাসিনা আসলে আমরা তাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে তার জন্য বলছেন একটা বাসা ঠিক করে দেবো, এই কথা তিনি বলতে পারেন না, কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। এখন বিচার কার্য যেভাবেই হয়ে থাকুক না কেন, এটা সারা বিশ্ব জানে এটা একটা বিচার কার্য ঠিক হয়নি। এটাকে কি বলবো, সুবিচার সেখানে হয়নি। সেটা এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, যারা হাসিনার প্রবল সমালোচক ছিল, তারাও বলেছে যে এখানে সুবিচার হয়নি। কাজেই আপিল একটা হতেই হবে, এবং
কে বলেছেন এটা, যে তিনি অনেক যত খুশি বিদেশি নাম করা আইনজীবী নিয়ে আসুক, হ্যাঁ, মিস্টার এবং ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা। হ্যাঁ, যে নিয়ে আসুক এবং সেটা মানে আদালতেই সবকিছু নিষ্পত্তি হবে। ভালো কথা। এখন বাংলাদেশে বিদেশি আইনজীবীদের বাংলাদেশের আদালতে মামলা করার অনুমতি আছে কিনা আমি জানি না। আমি যতদূর জানি বার কাউন্সিল সেটা অ্যালাউ করে না। কাজে বিদেশি আইনজীবী হয়তো পরামর্শক হিসেবে থাকতে পারে, কিন্তু তারা অ্যাকচুয়ালি আদালতে দাঁড়িয়ে শেখ হাসিনার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ পাবে না। তো যাই হোক, এটা একটা কথার কথা যে যত বড় আইনজীবী দেশ বিদেশ থেকে নিয়ে আসুক, আমরা আদালতে এটা নিষ্পত্তি করব। তো মানে এটা একটা ভালো কথা যে আদালতে এটা নিষ্পত্তি হতে হবে। কিন্তু আদালতে নিষ্পত্তি হওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে, পেছনে, আড়ালে যে একটা সমঝোতা হবে না, সেটা আমি উড়িয়ে দেব না। কারণ একটা কোনো সমঝোতা ছাড়া শেখ হাসিনা জাস্ট একটা প্লেনে চলে ঢাকায় নেমে বলবেন এই আমি এসে পড়লাম, এটা আমার কাছে মনে হয় অবাস্তব। একটা কিছু আলোচনা, একটা কিছু সমঝোতা হতেই হবে। আমি সেই জায়গা থেকে একটু প্রশ্ন করি। আপনি বলছেন যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফরমালি যে বক্তব্য দিয়েছেন, সংসদে কথা বলা মানে তো এটা আমরা ফরমাল বক্তব্য ধরে নেব বা সরকারের বক্তব্য। তো আহ, তিনি আটক হবেন এটা তো আমরা সবাই জানি। তিনি ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি, এবং শেখ হাসিনাও তো নিশ্চয়ই বলেননি যে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জামিন দিয়ে দিবেন, এমন কথাও তিনি বলেননি। তিনি বলেছেন মামলা ফেস করবেন, বিচারের মুখোমুখি হবেন। কিন্তু এই কথাগুলো কেন বারবার বলা হচ্ছে? এগুলো কি এক ধরনের হুমকি দেওয়া, মানে মনে করিয়ে দেওয়া, ভয় জাগিয়ে দেওয়া যে তুমি এসো না? পাশাপাশি আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত ট্রাভেল ডকুমেন্টের কথা বা ট্রাভেল পাসের কথা কিন্তু কেউ বলছে না, উচ্চারণ করেনি। হ্যাঁ, তিনি আসুন, আমরা ট্রাভেল পাসের ব্যবস্থা করছি। এই বিষয়গুলো কি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করা হচ্ছে, নাকি শেখ হাসিনা কিভাবে আসবে না আসবে তার বিষয়? যদি তার বিষয়ে হয়ে থাকে তাহলে সেটাই বা কেমন করে? একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। না, এখন ট্রাভেল পাসের বিষয়গুলো হচ্ছে কি বলবো, মানে ফর্মালিটি উনার আশা। সেজন্য আমি বলছি যে মানে পর্দার আড়ালে একটা কিছু আলোচনা হতেই হবে, এবং সেই আলোচনায় থাকবে যে তিনি কিভাবে ইমিগ্রেশন পার হবেন, তিনি কি ইমিগ্রেশন আদৌ পার হবেন কিনা, মানে বিমানের মানে বের হওয়ার সাথে সাথে গেট থেকে পুলিশ ধরে নিয়ে তাকে জেলে নিয়ে গেলে তো ইমিগ্রেশন হয়তো পার হবে না, হতে হবে না। কিন্তু একটা মানে আসামি হলেও, আসামিও কি কোনো ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ না করেই বের হতে পারে কিনা এয়ারপোর্ট থেকে, পুলিশ কি নিয়ে যেতে পারে কিনা এয়ারপোর্ট থেকে, সেটাও আমি জানি না। কিন্তু বাংলাদেশে তো সব মানে কত কিছু ঘটে, বাংলাদেশে তো সবকিছু আর আইন রীতি নীতি অনুযায়ী হয় না, যখন যেটা প্রয়োজন সেভাবেই ঘটে। কাজেই এখানে এখানে আমার মনে হয় যে ট্রাভেল পাসের বিষয়টা অতটা মুখ্য না। মুখ্য হচ্ছে যে সরকার বা শেখ হাসিনার বিমানকে ঢাকায় অবতরণ করতে দেবে কি দেবে না। যদি না দেয় তাহলে উনি যে ধরনের আসবেন, ওনার কাছে তো কোনো ধরনের বৈধ কাগজপত্র নেই। ওনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট, সেগুলো তো সব সিজ করা হয়েছে বা বাতিল করা হয়েছে ডক্টর ইউনূস সরকারের সময়। তাহলে উনি যে ভারত থেকে বাংলাদেশে আসবে, ভারত থেকেও তো একটা কাগজ দরকার, একটা ফর্মাল ডকুমেন্টস দরকার। সেটি কোন প্রক্রিয়া আসবে? উনি কোন বিমানে উঠবেন? পার্সোনাল বিমানে? তার কোনো পার্সোনাল বিমান নেই, কিন্তু যেটা হবে তারা একটা বিমান চার্টার করতে পারে। আচ্ছা, একটা বিমান চার্টার করতে পারে। আমার মনে হয় না তারা কোনো এয়ার ইন্ডিয়ার কোনো নিয়মিত ফ্লাইটে ঢাকায় আসবেন আর মানে 100 যাত্রীর সাথে। আমার মনে হয় তারা চার্টার বিমানে আসবেন, এবং তাদের এই চার্টার বিমান ওঠা নামা সবকিছুই মানে ভারত সরকার ওইভাবেই ব্যবস্থা করবে যে কার কাগজ। ভারত সরকার নিজেও একটা ছাড়পত্র দিতে পারে, যাতে ভারতের ইমিগ্রেশন মানে শেখ হাসিনার কোনো পাসপোর্ট না থাকলেও, কোনো বৈধ পাসপোর্ট না থাকলেও তিনি প্লেনে উঠতে পারেন। কারণ উদ্দেশ্য হবে যে তাকে প্লেনে করে নিয়ে ঢাকায় নামা। কিন্তু ওই প্লেনটাকে বাংলাদেশ সরকার বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করার অনুমতি নাও দিতে পারে। তখন কিন্তু ওই প্লেন আর আকাশে মানে ঢুকতে পারবে না, কারণ অনুমতি না পেলে চার্টার বিমান হলেও সে ঢুকতে পারবে না, এটা ইম্পসিবল। কিন্তু তখন প্রশ্ন উঠবে, তাহলে কি বাংলাদেশ সরকার চায় না যে শেখ হাসিনার মতো আসামিকে তারা গ্রেফতার করে আদালতের মুখোমুখি করবে, ফাঁসির মুখোমুখি করবে? দণ্ডপ্রাপ্ত আসামি, তার দণ্ড কার্যকরের কোনো মানে বাধ্যবাধকতা নেই বাংলাদেশ সরকারের। তো সেই প্রশ্ন তখন বাংলাদেশ সরকারকে ফেস করতে হবে। তো এতদিন ধরে যে সবাই বলছে যে আমরা চাই শেখ হাসিনার বিচার এই মাটিতে হবে এবং তাকে মানে শাস্তি পেতে হবে, তাহলে এত সব কথাবার্তার মানে কি? কাজে আমার মনে হয় যে এই সবকিছু একটা আলোচনার মধ্যে হতে হবে। একেবারে সমঝোতা মিনিমাম কোনো আলোচনা ছাড়া চলে আসবেন, এটা আমার মনে হয় না। এবং এই আলোচনার বিষয়টা আমরা জানবো না, কারণ এটা জনসমক্ষে হবে না, এটা পর্দার আড়ালে হবে, এবং হয়তো দুই পক্ষই এটা ডিনাই করবে। দুই পক্ষ অলরেডি বলছে যে না, আমরা মানে পর্দার আড়ালে কোনো
নেগোসিয়েশন হচ্ছে না, হতেই পারে না। কিন্তু আমার মনে হয় যে এটা ছাড়া শেখ হাসিনা আসতে পারবেন বা আসার চেষ্টা করবেন, আমার সেটা মনে হয় না। কিছু একটা হতে হবে। এবং আপনি 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 এই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার জাসওয়ালের কথা বলছিলেন, তিনি যে উত্তরটা দিয়েছেন এটা খুব অড। আমার কাছে মনে হলো যে সাংবাদিক প্রশ্ন করেছেন এই শেখ হাসিনার ফিরে যাওয়ার কথা নিয়ে, কিন্তু তিনি যেভাবে উত্তর দিয়েছেন সেটা মনে হচ্ছে ওই যে প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে ওটা ভিন্ন জিনিস। কারণ শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির অধীনে ফিরছেন না, তিনি স্বেচ্ছায় ফিরছেন, নিজ ইচ্ছায়। আর প্রত্যর্পণ চুক্তির বিষয়ে মানে বাংলাদেশ সরকার চিঠি লিখলেও ওই প্রত্যর্পণ চুক্তির অধীনে যেই প্রক্রিয়ার কথা বলা আছে, যেই আনুষ্ঠানিকতার কথা বলা আছে, যে ধরনের ডকুমেন্টস সাপ্লাই করতে হবে, যে ধরনের সাক্ষী মানে প্রমাণ সাপ্লাই করতে হবে, সেগুলো কিন্তু বাংলাদেশ সরকার করেনি। কাজেই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যে আদৌ কিছু হবে এটা কোনো মানে কোনো সম্ভাবনাই নেই। তো জাসওয়াল এখন মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যখন সংবাদ সম্মেলন হয় তখন এগুলো হচ্ছে একেবারে তথ্যবিহীন সম্মেলন। এরা মিনিমাম তথ্য সরবরাহ করে, বেশিরভাগ ক্ষেত্রে এমন ভাবে জবাব দিবে এখানে কোনো মানে কোনো রিপোর্টেবল কোনো ইনফরমেশনই নাই। আরেকটা বিষয় হতে পারে কিনা যে প্রত্যর্পণ চুক্তি নিয়ে তারা আসলে কিছু ভাবছেই না, যেহেতু তিনি ওখানে বন্দী নন, তিনি তো অন্যভাবে আছেন, অন্য স্ট্যাটাসে আছেন, বা তাকে তো বন্দী হিসেবে ধরে রাখা হয়নি, তাই না? তো সেই জায়গায় তো প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর কোনো প্রশ্নই ওঠে না, এটা বারবার ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে। আমার আরেকটি জিজ্ঞাসা যে রয়টার্সের রয়টার্সের যে সাক্ষাৎকারটি, সেটি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন। রয়টার্সের মতো সংবাদ মাধ্যমে আসলে ফেক কোনো ইন্টারভিউ প্রকাশ করার কি কোনো সুযোগ আছে? আপনি তো দীর্ঘদিন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন, এখান থেকে বিভিন্ন দলের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা এরকম একাধিক ব্যক্তি এই ধরনের কথা এরকম ছড়াচ্ছে। আপনার কি মনে হয় এটা গুজব নাকি কোনো ভিত্তি থাকতে পারে? না, আমার মনে হয় যে রয়টার্স যদি একটা ইন্টারভিউ করে এবং তারা যদি বলে যে শেখ হাসিনার সাথে আমাদের 1 ঘন্টা টেলিফোনে কথা হয়েছে, এটা মানে সারা বিশ্বের নিউজ রুম গুলো বিশ্বাস করবে। কারণ রয়টার্স, এপি, এফপি এই 3টা সংবাদ সংস্থার মানে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা আছে। নাম্বার 1 রয়টার্স। রয়টার্স হচ্ছে সবচেয়ে বিশ্বাসযোগ্য সংবাদ সংস্থা আন্তর্জাতিক পরিসরে। নাম্বার 2 অ্যাসোসিয়েটেড প্রেস, তারপরে আসে এএফপি। কাজেই রয়টার্স যেটা বলছে সেটা কেউ অবিশ্বাস করবে এটার কোনো মানে কোনো কোনো স্কোপ নেই। মানে আমার দৃষ্টিতে, শুধু আমার দৃষ্টিতে না, আপনি দেখুন এই খবর ছাপা হওয়ার পর কিন্তু বাংলাদেশ সরকার যে ফর্মাল একটা স্টেটমেন্ট সংসদে আসলো সেটা কিন্তু তারা দিত না, তারা যদি মনে করতো যে রয়টার্স ভুয়া সংবাদ দিয়েছে। তারা মানে ভুয়া সংবাদের ভিত্তিতে তারা কেন স্টেটমেন্ট দিবে? হয়তো একটা সাংবাদিক যদি ওই করিডোরে একটা মন্ত্রীকে জিজ্ঞেস করে যে হ্যাঁ শেখ হাসিনা এই কথা বলেছেন, আপনার কি মন্তব্য, সে একটা মন্তব্য করতে পারে। কিন্তু সংসদে স্টেটমেন্ট দেওয়া, যেটা আপনি বলেছেন, যেটা একটা ফর্মাল স্টেটমেন্ট, কেউ তাকে এবং এই ফর্মাল স্টেটমেন্টটা তারা দিত না যদি তারা মনে করতো যে রয়টার্সের রিপোর্টটা বিশ্বাসযোগ্য না। অবশ্যই সেটা বিশ্বাসযোগ্য, অবশ্যই তারা তার সাথে কথা বলেছে বলেই এই রিপোর্টটা করেছে এবং এই সব কথা বলেছে বলেই তারা রিপোর্টটা সেভাবে লিখেছে। কাজে এটা অবিশ্বাস করার কোনো রাস্তা আমি দেখছি না। আর যারা বলছে এটা ভুয়া, এটা এই এটা সেই, তারা না জেনে বলছে এই কথাগুলা। না জানা নাকি তাদের মধ্যেও এক ধরনের ভয় কাজ করছে, বা আওয়ামী লীগের অনুসারী যারা আছে তাদেরকেও এক ধরনের মানে মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড করার একটা চেষ্টা, এরকম কোনো বিষয় থাকতে পারে কিনা? না, অবশ্যই এখানে একটা রাজনৈতিক খেলা আছে। তারা একটা গোষ্ঠী যতই বলে যে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, তারা আসলে চায় না শেখ হাসিনা দেশে ফিরুক। কারণ শেখ হাসিনা দেশে ফিরলে তাদের যে কথা যে আওয়ামী লীগ মানে ইতিহাস হয়ে গেছে, ওই হাসনাত আব্দুল্লাহ 2024 সালে যে কথা বলেছিলেন যে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড, কিন্তু আসলে তো আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড হয়নি। এবং হয়নি সেটা প্রমাণ তারাই, কারণ তারাই মানে উঠতে বসতে আওয়ামী লীগ নিয়ে কথা বলেন, শেখ হাসিনা নিয়ে কথা বলেন, কটূক্তি করেন, কিন্তু কথা তো বলেন। মানে মনে হচ্ছে আওয়ামী লীগ তাদের মাথার ভিতরে জেকে বসে আছে। কাজেই আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড এটা যারা বলেছে তখন 2 বছর আগে বা 2024 সালের পরের দিকে, মানে মানে বোঝা যাচ্ছে যে তারা জিনিসটাকে ঠিক মতো রিড করতে পারেনি, মানে পলিটিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে হবে সেটা রিড করতে পারেনি। আর এখন যদি শেখ হাসিনা ফিরে আসে তাদের জন্য আরো বড় বিপর্যয়। তাকে ফাঁসিতে উঠালেও বিপর্যয়,
জেলে রাখলেও বিপর্যয়, জেলের বাইরে রাখলেও বিপর্যয়। আমার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা দেওয়া মানে এই একটা গোষ্ঠীর জন্য একটা মানসিক এবং রাজনৈতিক বিপর্যয় হবে। কাজেই তারা বলার চেষ্টা করছে যেভাবে হোক এইটাকে মানে আন্ডারমাইন করতে, এই হোল জিনিসটাকে আন্ডারমাইন করতে, যে এগুলা এটা হচ্ছে না, এটা একটা স্টান্টবাজি। এখন মানে হাসিনা স্টান্টবাজি বলে এক জিনিস, আর রয়টার্স মিথ্যা কথা বলেছে, রয়টার্স একটা ভুয়া স্টোরি দিয়েছে, সেটা আরেকটা জিনিস। হ্যাঁ, আপনি হাসিনাকে স্টানবাজি, স্টানবাজ, মিথ্যু নানা জিনিস বলতে পারেন, কোনো অসুবিধা নেই। সে একটা রাজনীতিবিদ, এই ধরনের কথা একটা রাজনীতিবিদের বিরুদ্ধে বলা যায়। কিন্তু যেই সংবাদ সংস্থা সারা বিশ্বে সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদ সংস্থা, তারা এইভাবে এরকম একটা স্টোরি করবে যেটা নাকি ভুয়া, এটা আমার কাছে, এটাই আমার কাছে সবচেয়ে ভুয়া কথা মনে হয়। আহ, আপনি বলছেন যে এখন শেখ হাসিনা ফিরে এলেও এক ধরনের বিপর্যয়, আহ না এলেও বিপর্যয়, মানে এটা কি সরকারের জন্য নাকি আওয়ামী বিরোধী যারা রাজনীতি করছে তাদের জন্য? মানে যদি মানে ফিরে আসার পর ফাঁসি দিলেও বিপর্যয়, না দিলেও বিপর্যয়, বিষয়টা বোধহয় এভাবে বলছিলেন, তাদের জন্য সরকার নাকি সরকারের সহযোগী যারা? সবাই মানে সরকার তো একা না, এখানে তো বিএনপি, জামাত, এনসিপি, তারা তো একটা এক কাঠটা আর কি। তারা নিজেরাই বলে যে তারা হচ্ছে জুলাই শক্তি, এবং তারা ঐক্যবদ্ধ থাকবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। কাজে এটা তাদের কথাতেই তারা এক কাঠটা মানে একসাথে আছে। সো এটা তাদের জন্য রাজনৈতিকভাবে একটা প্রচন্ড চাপ সৃষ্টি করবে। কারণ যত মানে শেখ হাসিনা জেলে থাকা মানে যে আওয়ামী লীগ তারা মানে ওই কার্যক্রম নিষেধাজ্ঞা নিষেধ থাকলেও তারা ভেতরে ভেতরে রিঅর্গানাইজ করার একটা মনোবল পাবে। এখন তো তাদের মনোবল নেই, সেই মনোবলটা তারা পাবে যদি শেখ হাসিনা দেশে ফিরে জেলে যায়। আর যদি ফাঁসি হয় তাহলে বিষয়টা আরো জটিল হয়ে পড়বে সরকারের জন্য। কারণ ফাঁসি হতে হতে তার বয়স ৮০ হয়ে যাবে। তো একজন ৮০ বছর বয়স্ক নারীকে আপনি ফাঁসি দিবেন, এটা আপনি আন্তর্জাতিক মহলে, বিশেষ করে তাদের যে মানে নতুন যে দোস্ত আছে পশ্চিমা বিশ্বে, তাদের সামনে আপনি মুখ দেখাবেন কি করে? কারণ আর যাই হোক না হোক, এইটা হজম করা, বিশেষ করে জাতিসংঘ বলুন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলুন, তাদের জন্য এটা হজম করা হবে খুবই কঠিন। কারণ তারা কোনো মৃত্যুদণ্ডই সমর্থন করে না। আর রাজনৈতিক একজন নেতা যার বিরুদ্ধে যতই আপনি মানবতা বিরোধী অপরাধের চার্জ আনুন বা তাকে দোষী সাব্যস্ত করুন, তারপরেও যেখানে আপনার জাতিসংঘ নিজেই নিজেকে সম্পৃক্ত করেছে তাদের সেই রিপোর্টের মাধ্যমে, সেখানে জাতিসংঘের উপরেও একটা চাপ আসবে যে তুমি কি দায়িত্ব এড়াতে পারো এই এই কাজের জন্য। কারণ ফাঁসি দেওয়া কিন্তু একটা ভিন্ন মাত্রার কাজ হয়ে যাবে। এটা জাস্ট একজনের বিরুদ্ধে মামলা করা, তাকে জেল দেওয়া, এটার এটা 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 না, এটা অনেক অনেক বাইরে চলে যাবে জিনিসটা। যে কারণে ওই আপনার 2012, 13, 14 সালে জামাতের নেতাদের ফাঁসি দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার কিন্তু প্রচন্ড সমালোচনার মুখে ছিল পশ্চিমা বিশ্বে। তারা মনে করছিল যে ফাঁসি দেওয়া বিচার কার্যকর একটা জিনিস, তোমাদের দেশে একটা গণহত্যা হয়েছে, সেটার জন্য তোমরা এত বছর পরে হলেও মানে বিচার কাজ করছো, সেটা তারা সেটা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। কিন্তু যখন ফাঁসি হয়েছে তখন কিন্তু আওয়ামী লীগ প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে, এবং বিশেষ করে যখন আদালতের কার্যক্রমটাকে আন্তর্জাতিক মানের হয়নি বলে তারা মনে করছে। আর এই আদালতের কার্যক্রম আন্তর্জাতিক কি মানে অভ্যন্তরীণ মানদণ্ড এটা পূরণ করতে পারেনি। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে শেখ হাসিনার মামলা পরিচালনা করেছে, মানে একেবারে এক পেশে একটা বিচার। কাজেই এটা মানে সরকারের জন্য অভ্যন্তরীণ ভাবে এবং আন্তর্জাতিক ভাবে দুই দিক থেকেই তার উপর একটা রাজনৈতিক চাপ আসবে। হ্যাঁ, আন্তর্জাতিক সমীকরণের ব্যাপারটা কিন্তু অনেক অন্য কিছু হতে পারে, দেখা যাচ্ছে জামিনে বেরিয়েও আসতে পারে, বেকসুর খালাসও হতে পারে, অনেক কিছু সবকিছু সম্ভব, অনেক কিছু হতে পারে। বাংলাদেশে তো সরকার পাল্টালে সবকিছুই পাল্টে যায়, আমরা তো দেখলামই 2024 সালে সরকার পাল্টালে তো সব সব আদালতের সব রায় আবার আদালত নিজেই উল্টে দিল। এটা খালেদা জিয়ার ব্যাপারে দিল, তারেক রহমানের ব্যাপারে দিল, ইউনূসের ব্যাপারে দিল, সবার ব্যাপারে দিল, যারাই তখন ক্ষমতায় তাদের ব্যাপারে দিল। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহার বেরিয়ে এখন তিনি সংসদ সদস্য। সেটা হয়, মানে বাংলাদেশে সবই সম্ভব, কাজে কোনো কিছু নাকচ করে দেওয়া ঠিক না আগে। আপনি বলছেন যে শেখ হাসিনাকে ফিরতে হলে অবশ্যই পর্দা আড়ালে কিছু চলছে, আমাদের এটা ধরে নিতে হবে।
এটি কিন্তু অভ্যন্তরীণ পর্যায়ে বিএনপি, আওয়ামী লীগ নাকি এর সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলিও ইনভলভ হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনি দেখেন, এমনকি যখন দুই দলের মধ্যে সম্পর্ক এত খারাপ না, বর্তমানে যত খারাপ, তখন কিন্তু তাদের আলোচনার জন্য বিদেশি মধ্যস্থতার প্রয়োজন হয়। আমরা দেখেছি অতীতে জাতিসংঘের, কমনওয়েলথের সব থেকে শুরু করে অনেকে এসেছেন। অনেকে এসেছেন। তারাং কবুল আরেকজন এসেছেন না একবার, সোনারগাঁ হোটেলে সুইমিং পুলে তার ছবি সুইমিং করছেন, সেই ছবি পত্রিকা ছাপা হয়েছে। কাজেই এই দুটা দল কেন জানি একে অপরের সাথে নিজেদের উদ্যোগে, নিজেদের মানে নিজেদের আয়োজনে কথা বলতে পারে না। এটা একটা মানে বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা বড় বিপর্যয় যে দুই প্রধান দল একে অপরের সাথে কথা বলতে পারে না, তাদের বিদেশি মধ্যস্থতা লাগে। তো এটা হচ্ছে নর্মাল সময়, আর এই সময়টা একটা টোটালি অ্যাবনর্মাল সময়। তাই অ্যাবনর্মাল সময় তো তাদের বিদেশি মধ্যস্থতা ছাড়া মুখ দেখা দেখি হবে না, এটা ইম্পসিবল। কারণ আওয়ামী লীগের যারা দেশে আছেন নেতা, তারা সব জেলে, আর যারা জেলে নাই তারা বিদেশে। তো কে কার সাথে কথা বলছে, কোথায় কথা বলছে? কাজে আমার মনে হয় এখানে মানে আলোচনা হতে হলে একটা বিদেশি বাইরের একটা মধ্যস্থতাকারী অবশ্যই লাগবে। মধ্যস্থতাকারী ছাড়া কথা বলবে এক অপরের সাথে, এটা আমার মনে হয় না। এবং এখানে ভারত হতে পারে, সম্ভব না যুক্তরাষ্ট্র হতে পারে, ভারতও হতে পারে। যেহেতু হাসিনা ভারতে আছে, ভারতের একটা স্বার্থ আছে, ভারত হয়তো যুক্তরাষ্ট্রের মাধ্যমে একটা আলোচনা করতে পারে। যদি বিএনপি সরকার সরাসরি ভারতের সাথে শেখ হাসিনার বিষয়ে আলাপ করতে না চায়, তাহলে হয়তো যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই আলাপটা হতে পারে, চীনের মাধ্যমে এই আলাপটা হতে পারে। কারণ যুক্তরাষ্ট্র, চীন এই দুইটা দেশই এই বিএনপি সরকারের ঘনিষ্ঠ। এখন আগেও ছিল, যুক্তরাষ্ট্র অত না, কিন্তু চীন তো শেখ হাসিনার সময়ও খুব ঘনিষ্ঠ ছিল বাংলাদেশের সাথে। কাজেই ভারত যুক্তরাষ্ট্র দুজনে এই মধ্যস্থকারীর ভূমিকা পালন করতে পারে। এখন সবই হচ্ছে যে বাংলাদেশ সরকারের ইচ্ছাটা কি, তারা কি চায় বা তারা কি করতে পারবে, কতটুকু তারা হজম করতে পারবে, কতটুকু তারা গ্রহণ করতে পারবে, মেনে নিতে পারবে, এটা তাদের সিদ্ধান্ত হবে। যে হাসিনা যেরকম সিদ্ধান্ত যে আমি ফিরবো কি ফিরবো না, যেটা জয়সওয়াল কালকের প্রেস ব্রিফিং এ বলেছেন যে সিদ্ধান্তটা হাসিনার, কিন্তু তাকে তার বিমান ঢুকতে দেওয়া হবে কি হবে না সেটা সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। এখন বাংলাদেশ সরকার কি সিদ্ধান্তটা স্বাধীনভাবে নেবেন নাকি বিদেশি কোনো শক্তির চাপে নেবেন, সেটা আমি জানি না। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় বাংলাদেশের চেয়ে স্বাধীন দেশ আর দুনিয়ায় নাই, সব সিদ্ধান্তই সে স্বাধীনভাবে নেয়, তাহলে স্বাধীনভাবে নেবে। এখন এটা কি, কিন্তু কালকের যে মানে স্টেটমেন্ট, সেটা দেখে মনে হলো যে তারা ধরেই নিয়েছে যে উনি ফিরবেন। সেজন্য এই ফিরলে কি করা হবে, তাকে যে গ্রেফতার করা হবে সেই কথাটা বলছেন। এখন এটা কি তাকে ভয়, আপনি যেটা প্রশ্ন করছিলেন যে এটা কি তাকে ভয় দেখানোর জন্য, আমার মনে হয় না এটা দেখে শুনে তিনি ভয় পাবেন, কারণ তিনি তো বলেই দিয়েছেন যে আমি ফিরলে আমাকে গ্রেফতার। এই সরকার চেষ্টা করছে কিনা বা সরকারের অনুসারীরা সেই চেষ্টাটি করছে কিনা, যে আগে থেকেই বলা তুমি কিন্তু এলে অ্যারেস্ট হবে, জানা কথা। হ্যাঁ, তিনি তো অ্যারেস্টের ঝুঁকি নিয়ে ফিরছেন। শুধু অ্যারেস্টের ঝুঁকি না, তিনি তো রয়টার্স সাক্ষাৎকারে বলেছেন যে আমাকে হত্যাও করা হতে পারে। কারণ তিনি জানেন যে তাকে হত্যা করার চেষ্টা আগে হয়েছে, তার পরিবারকে হত্যা করা হয়েছে, দলের শীর্ষ নেতাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে, এসব ইতিহাস আছে। কাজে এটা একটা নতুন জিনিস হবে না বাংলাদেশের জন্য, যদি একজন পলিটিক্যাল নেতাকে যদি আততায়ী মানে যে কোনো জায়গায় হত্যা করে, এটা নতুন জিনিস হবে না। শেখ হাসিনাকে তো তার জনসভায় হত্যা করার জন্য হামলা চলেছিল, 24 জন নিহত হয়েছে সেখানে।